কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় ৬৩ জনের বিরুদ্ধে মামলা, সেনা অভিযানে গ্রেপ্তার ২। জুলাই সনদের মাধ্যমে শহীদদের মর্যাদা প্রতিষ্ঠা করা হবে, বগুড়ায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতে বললেন নাহিদ ইসলাম। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না জামাত, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে প্রস্তুত থাকার আহ্বান ডক্টর শফিকুর রহমানের। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই প্রতিরোধের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। বেকারত্ব, কার্বন নিঃসরণ কমাতে মুসলিম দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান পরিবেশ উপদেষ্টা, সামাজিক ব্যবসায় প্রত্যারোপ। কুষ্টিয়ায় একের পর এক হত্যাকাণ্ড, ২৫ দিনে ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী সহ ৯ জন খুন, কয়েক আসামি গ্রেপ্তার হলেও জনমনে আতঙ্ক। গাজা ইসরায়েলি বর্বরতায় আরও ১৩৮ ফিলিস্তিনির প্রাণহানি, ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে আলোচনায় বসতে প্রস্তুত হামাস। এবং শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুপুরে প্রেমাদাসায় মাঠে নামছেন মিরাজরা, সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। এবার বিস্তারিত। কুমিল্লার মুরাদনগরের কড়াইবাড়ি গ্রামে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় সেনাবাহিনীর অভিযানে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে মুরাদনগরের আকুবপুর এলাকা থেকে সবির আহমেদ ও নাজিমউদ্দিন বাবুলকে আটক করা হয়। এর আগে শুক্রবার রাতে এ ঘটনায় নিহত রুবি আক্তারের বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা করেন। বাংরা থানায় ওসি মাহফুজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ২ জনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশ। জুলাই সনদের মাধ্যমে শহীদদের আত্মত্যাগের মর্যাদা প্রতিষ্ঠা করা হবে, এমনটা জানালেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার সকালে বগুড়ায় পদযাত্রা কর্মসূচির আগে স্থানীয় পর্যটন হোটেলে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। এ সময় আবেগঘন পরিবেশে অনেকে কান্নায় ভেঙে পড়েন। শহীদ পরিবারের পক্ষ থেকে জুলাই আগস্ট গণহত্যা দ্রুত বিচার দাবি করা হয়। জবাবে নাহিদ ইসলাম জানান, জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি শেখ হাসিনা, আওয়ামী লীগ ও ছাত্র জনতার উপর গুলি চালানো পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনতে হবে। জুলাই ঘোষণাপত্রের ভিত্তিতে দেশ সংস্কার নিশ্চিত করতে হবে। পরে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে ৭ মাথা পর্যন্ত পদযাত্রা করেন এনসিপি নেতারা। সেখানে পথসভা শেষে জয়পুরহাট যাওয়ার পথে শিবগঞ্জের মোকামতলা ও কিচকে পথসভা করার কথা রয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী নিজের সন্তানকে খুন করেছে, এটা আসলে মেনে নেওয়া কষ্টকর। সন্তানের যে কোনো মৃত্যুই কষ্টকর, কিন্তু এইভাবে সন্তানকে হারাবেন সেটা তো কেউ চিন্তা করেননি। যেই জন্য আপনাদের এই ট্রমাটা আমাদের রাষ্ট্রেরই দায় নিতে হবে। যারা আহত আছে তাদের চিকিৎসার ভারও রাষ্ট্রের। আপনারা যারা সন্তান হারিয়েছেন, যারা শহীদ হয়েছে, সেই পরিবারের পুনর্বাসন সেটাও রাষ্ট্রের দায়িত্ব। বগুড়া এনসিপির পদযাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, পদযাত্রাকে ঘিরে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কি বার্তা দেওয়া হচ্ছে? কিছুক্ষণ আগে কিন্তু বগুড়া শহরের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে জুলাই পদযাত্রা যে কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়েছে এবং শুরু হওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু বেশ বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টিকে উপেক্ষা করে এনসিপির যিনি আহ্বায়ক রয়েছে নাহিদ ইসলামের নেতৃত্বে সদস্য সচিব আক্তার হোসাইন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সার্জিস আলম সহ নেতৃবৃন্দরা কিন্তু পদযাত্রায় অংশ নিয়েছেন। তারা কিন্তু পদযাত্রা করছে এবং একই সাথে তারা যেটি আশেপাশের যে সাধারণ মানুষ তাদের সাথে কিন্তু কুশল বিনিময় করছে এবং আমরা দেখছি যে প্রায় শতাধিক নেতৃবৃন্দ নিয়ে এই পদযাত্রা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং প্রত্যেক নেতাকর্মী সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি এনসিপির যে সালাম তা সেটি পৌঁছে দিচ্ছে। তারা যেটি বলছে যে দেশ গড়তে এই জুলাই পদযাত্রার এই কর্মসূচি তারা কিন্তু আজকে উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ায় তারা বাস্তবায়ন করছে। এর আগে কিন্তু এই পদযাত্রা শুরুর আগে তারা কিন্তু শহীদ এবং আহত
পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেছে, সাক্ষাৎকার করেছেন, তাদের কথা শুনেছেন নাহিদ ইসলাম এবং তাদের যে বর্তমান সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু নাহিদ ইসলাম সহ তাসনিম জারা এবং কেন্দ্রীয় যে নেতারা তারা কিন্তু কথা বলেছেন, বক্তব্য তাদের শুনেছেন। আপনারা দেখছেন যে আসলে এই পদযাত্রাটি এখন বগুড়া শহরের ফায়ার সার্ভিস এলাকা কিন্তু পার হচ্ছে, কিন্তু যাবে সাত মাথা পর্যন্ত এবং এই পদযাত্রাটি শেষে সাত মাথার মুক্ত মঞ্চে কিন্তু একটি পথসভা করার কথা রয়েছে এনসিপির নেতৃবৃন্দদের এবং এর পরপরই বগুড়ায় আরো দুইটি জায়গা মোকামতলা বাজার এবং কিচক বাজারে এই পথসভা করার কথা রয়েছে। এর পরপরে কিন্তু বগুড়া থেকে তাদের যাওয়ার কথা রয়েছে জয়পুরহাট এবং নওগাঁয়। আমার কিন্তু ব্যক্তিগতভাবে কথা হয়েছে, দেশ টিভির সাথে সাক্ষাৎকার দিয়েছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যেটি বলছেন যে এই যে তাদের যে এই পদযাত্রা এবং পথসভার যে আয়োজন, এটাতে কিন্তু সাধারণ মানুষের সাথে তাদের যে আর্থিক সম্পর্ক এটা কিন্তু আরো বাড়ছে, তারা সাধারণ মানুষের আরো কাছে যেতে পারছে এবং তারা যেটি নাহিদ ইসলাম যেটি আজকে আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশ সুন্দরভাবে করার জন্য তারা যেটি বারবার বলছে যে সংস্কার এবং বিচার, এই দুইটি বিষয়ে কিন্তু তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এবং সংস্কার এবং বিচারের মধ্য দিয়ে কিন্তু তারা একটি সুন্দর বাংলাদেশ গড়ার কিন্তু প্রত্যয় তারা গ্রহণ করেছে। আমরা একটু সরাসরি কথা বলবো কয়েকজনের সাথে। আজকে এনসিপির পদযাত্রা হচ্ছে, তো আপনাদের আসলে সব মিলিয়ে আসলে আজকে কি বার্তা আপনারা দিচ্ছেন, কি বার্তা দিচ্ছেন আজকের কর্মসূচিতে? আজকের কর্মসূচি থেকে আমাদের বার্তা যে জুলাই যে অভ্যুত্থান হয়েছে, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি প্রতিটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছে এবং তাদের যে বার্তা নতুন সংবিধান, নতুন দিনের রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন নির্বাচন ব্যবস্থাপনা বা জিপিআর পদ্ধতি, এটা নিয়ে আমাদের বার্তা এবং এটা নিয়ে আমরা গ্রামে গ্রামে প্রত্যেকটা উপজেলায় এবং রাস্তায় রাস্তায় মানুষের জনসমর্থন তৈরিতে কাজ করছি। যে নতুন সংবিধানের প্রয়োজনীয়তা এবং বন্দোবস্তের যে প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তা সম্পর্কে সবাইকে সচেতন করতে এবং এনসিপি সম্পর্কে সন্দেহ ফেলাতে আমাদের এই জুলাই পদযাত্রা, এই জুলাই পদযাত্রার ধারাবাহিকতায় 1 জুলাই থেকে শুরু হওয়া পদযাত্রা আজকে বগুড়ায় অবস্থান করছে এবং আমাদের নাহিদ ইসলামের নেতৃত্বে জুলাই পদযাত্রা এগিয়ে চলছে। ধন্যবাদ। মনে আপনি শুনছিলেন আসলে নেতাকর্মীরা আজকে প্রাণবন্ত এবং উচ্ছ্বসিত একসাথে যারা কেন্দ্রীয় নেতাকর্মী তারা কিন্তু এসেছে এবং আসলে বৃষ্টি হওয়ার কারণে কিছুটা তাদের পরিকল্পনায় কিছুটা ব্যাঘাত ঘটেছে, তবে দেরিতে হলেও এনসিপি নেতাকর্মীদের নিয়ে এই পদযাত্রাটি শুরু হয়েছে। এটি চলবে সাত মাথা পর্যন্ত। এনসিপির পদযাত্রা এবং পথসভার কর্মসূচি নিয়ে আমার কাছে এখন পর্যন্ত এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়ায় এনসিপির পদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সঞ্জু। এদিকে মৌলিক সংস্কার, নতুন সংবিধান ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি। শনিবার বেলা 11টায় নড়াইলের রূপগঞ্জ বাজার এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আগামী 10 জুলাই এনসিপির কেন্দ্রীয় নেতাদের নড়াইল আগমন ও পদযাত্রা সফল করতে এ কর্মসূচি আয়োজন করা হয়। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জুলাই গণহত্যার বিচার সংস্কারের দাবিতে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নড়াইল জেলায় উপস্থিত হবে আগামী 10 তারিখে। নড়াইলবাসীকে আমরা সাদরে আমন্ত্রণ জানাতে চাই যে নড়াইলের পক্ষ থেকে আমরা যেন সবাই একত্রে সামিল হতে পারি। যেন তেন নির্বাচন নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজারে এক পথসভায় কথা বলেন তিনি। জানান, নতুন পুরাতন যেই হোক, ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। শহীদদের রক্তের সঙ্গে কোনো বেইমানি করা যাবে না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে কয়েকটি রাজনৈতিক দলের দখল ও লুটপাট চলছে। তাদের সতর্ক না হলে জনগণই রাস্তায় নেমে জবাব দেবে। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই প্রতিরোধের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে। বিশেষ করে যে যুবকরা মুক্তি দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশকে আমানত রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেব না।
লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিয়ে পুলিশের গুলিতে শহীদ হন সাভারের 10ম শ্রেণীর শিক্ষার্থী সাফওয়ান আক্তার সদ্য। এ ঘটনায় প্রায় 1 বছর পেরিয়ে গেলেও পরিবারে আজও বিরাজ করছে শোক। সাফওয়ানের মায়ের অভিযোগ, সন্তানের আত্মত্যাগেও মেলেনি কাঙ্ক্ষিত বাংলাদেশ। আর বাবার দাবি, সন্তান হত্যার যথাযথ বিচার। দেওয়ান ইমনের রিপোর্ট। স্কুলের আইডি কার্ড কিংবা ছবি স্পর্শেই প্রিয় সন্তানের অনুভূতিতে আজও অঝরে কাঁদেন সাভারে জুলাই আন্দোলনে শহীদ সাফওয়ান আক্তার সদ্দর মা। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের 10ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী ছিলেন সাফওয়ান। ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হবার। গত 5 আগস্ট বাবার সাথে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দেন। এরপর সাভার পাকিজামোড় এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন তিনি। শেষ হয়ে যায় প্রিয় সন্তানকে ঘিরে পরিবারের সব আশা আকাঙ্ক্ষা। সাফওয়ানের মায়ের অভিযোগ, সন্তানের আত্মত্যাগের বিনিময়েও এখনো মেলেনি কাঙ্ক্ষিত বাংলাদেশ। আমি ইঞ্জিনিয়ারের মা বানাবো, আমি ইঞ্জিনিয়ার হব। ইঞ্জিনিয়ার তো আর আসে না, ওকে নিয়ে গেল আমার ইঞ্জিনিয়ারের প্রাণটা। আল্লাহর কাছে আমি বিচার চাই। পুলিশের জন্য আমার ছেলেকে যে কষ্ট দিচ্ছে, ওই পুলিশের জন্য আরো অধিক কষ্ট পায়। দেশকে ফ্যাসিবাদ আর বৈষম্য মুক্ত করতে জুলাই আন্দোলনে সন্তানকে নিয়ে যোগ দেন বাবা আখতারুজ্জামান। দেশ স্বৈরাচার মুক্ত হলেও প্রিয় সন্তানকে হারিয়ে বিষাদে ঢেকে গেছে জীবনের সব আয়োজন। যাদের বুলেট কেড়ে নিয়েছে সন্তানের তাজা প্রাণ, এখন সেই ঘাতকদের যথাযথ বিচার দাবি সাফওয়ানের বাবার। সরকার উদ্যোগ নিচ্ছে বটে, আমরা এই উদ্যোগে আসলে সন্তুষ্ট না। সরকারের দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পারছি না, যেহেতু 1 বছর হয়ে যাচ্ছে প্রায়। 2 ভাই বোনের মধ্যে বয়সে ছোট সাফওয়ান, আর বড় বোন আতকিয়া জামান তিশমা শ্রবণ প্রতিবন্ধী। ভাইয়ের প্রতি বোন তিশমার যে অগাধ ভালোবাসা, মুখ ফুটে তা বলতে না পারলেও বুক ফাটায় আর্তনাতি তা বুঝিয়ে দেয়। বাবা বাসায় ফিরলে এখন আর জড়িয়ে ধরে কেউ চুমো দেন না। মাকেও আর স্বপ্ন দেখান না ইঞ্জিনিয়ার হয়ে সুখের দিন কাটানোর। সন্তান হারানোর 1 বছর পরে এসে শহীদ সাফওয়ানের পরিবারের প্রত্যাশা, আগামীর দেশ হোক সকল অন্যায় অবিচারমুক্ত সোনার বাংলাদেশ। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার। বেকারত্ব হ্রাস, দারিদ্র দূরীকরণ ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে মুসলিম দেশগুলোকে একত্রে কাজ করার আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার রাজধানীর হোটেল বেঙ্গল ব্লুবেরিতে আয়োজিত আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিট ISBS 2025-এ যোগ দিয়ে একথা বলেন তিনি। সামাজিক ব্যবসায় পারে বৈষম্য দূর করতে, এমন মন্তব্য করে তিনি বলেন, 3-0 তদন্ত অনুসরণ করে মুসলিম বিশ্ব আগামীতে উন্নয়ন, পরিবেশ, কর্মদক্ষতা ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তরুণরাই ভবিষ্যতে সমাজ ব্যবস্থার পরিবর্তন আনতে পারবে বলে আশাবাদ জানান পরিবেশ উপদেষ্টা। রাজধানী সহ সারা দেশে বাড়ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও করোনার প্রকোপ। সবচেয়ে আশঙ্কাজনকভাবে বাড়ছে ভাইরাস জ্বরে আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। ভাইরাস জ্বর, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও করোনার লক্ষণে মিল থাকায় রোগ নির্ণয় করা কষ্টসাধ্য হচ্ছে বলে জানান চিকিৎসকরা। AH হিমেলের রিপোর্ট। শুক্রবার রাজধানীর মহাখালী উত্তর সিটি কর্পোরেশন কোভিড হাসপাতালে কাতরাতে দেখা যায় রোগীদের। রোগীর স্বজনরা বলছেন, যথাযথ চিকিৎসা পেলেও কিছু টেস্ট করাতে হয় বাইরে থেকে। সব ধরনের টেস্ট হাসপাতালে হলে কম হয় ভোগান্তি। আমার স্থায়ী 6 দিন যাবতীয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত, এখন আল্লাহর রহমতে সুস্থ আছে। ট্রিটমেন্টটা আসলে সাথে সাথে ট্রিটমেন্টটা পাওয়া যায় না, এগুলো 4-5 ঘন্টা পরে ট্রিটমেন্টটা পাওয়া যায় আর কি। রোগীর স্যাম্পল নিয়ে বাইরে যাওয়া, আবার আসা, রিপোর্ট নিয়ে আসা, এটা একটা হ্যাম্পার। এটা আমাদের জনগণের জন্য একটা কষ্টকর। আর আমরা রোগীকে নিয়ে তো সবসময় আর দৌড়াদৌড়ি করতে পারবো না। আমি চাই সবগুলো টেস্ট হোক, সরকারি হাসপাতাল, আমরা সরকারের সেবাটা চাই। বেশিরভাগ রোগী আক্রান্ত জ্বরে, কারো ডেঙ্গু, কারো চিকুনগুনিয়া। করোনা আক্রান্ত রোগীরাও ভর্তি হয়েছেন হাসপাতালে। এবছর এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 589 জন, আর মারা গেছে 23 জন। ডাক্তারদের এবং অন্যান্য হেলথ কর্মীদের অসুবিধা হচ্ছে সঠিকভাবে রোগ নির্ণয় করাটা, কারণ সবার লক্ষণগুলো মিলে যাচ্ছে। তো সেই হিসাবে জনগণকেও আমরা সতর্ক হওয়ার আহ্বান জানাবো। জ্বর হলে অবশ্যই
চিকিৎসকের শরণাপন্ন হবেন। এদিকে রাজধানীর শিশু হাসপাতালে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত শিশুদের ভর্তি করাচ্ছেন অভিভাবকরা। চিকিৎসক জানান, ঋতু পরিবর্তনের কারণে জ্বরে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। যখন দেখবে যে বাচ্চাদের অনেক সময় ঘেমে যায়, মাথা ঘামে, চুলের নিচে, গলার এদিকে ঘামে, তো স্পঞ্জিং করা, সুতি কাপড় পরানো, সুতির যেসব জামা কাপড় আছে, তারপর হচ্ছে ব্রাইট কাপড় কম পরানো, যেন বাচ্চা হচ্ছে আপনার গরমটা কম লাগে বাচ্চা। তো সর্বোপরি আপনার খেয়াল রাখতে হবে যেন বাচ্চা ধুলাবালি থেকে দূরে থাকে। সারা বাংলাদেশ থেকে যেহেতু রোগী পাঠায়, তো ইনিশিয়ালি যেমন আজকের দিনের কথা বলতে পারি, আপনার হচ্ছে ইমার্জেন্সিতে আমরা অ্যাডমিশনের রোগী খুব কম পেয়েছি। ম্যাক্সিমামই আউটডোর বেসিসের পেশেন্ট, 2 দিনের জ্বর বা 2 দিনের ঠান্ডা কাশি, বা কারো জ্বর ভালো হচ্ছে না, ওষুধ খাওয়াচ্ছে তারপর ইমপ্রুভ হচ্ছে না। ভাইরাস জ্বর সহ ডেঙ্গু, চিকুনগুনিয়া রোধ ও প্রাণঘাতী করোনার আক্রান্ত ঠেকাতে সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। হিমেল, দেশ টিভি, ঢাকা। সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে সেমিনারে বক্তব্য রাখছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেরকম করে বলেন প্রেস দেখেন, তিনি বলেছেন এটাকে মব ভায়োলেন্স না বলে প্রেশার গ্রুপ বলা উচিত। আমি বাড়িয়ে বললাম, পত্রিকায় ছাপা হয়নি, সবাই বলেছে। রাত্রেবেলা 1টা 2টার সময় 100, 200, 300 লোক নিয়ে গিয়ে বাড়ি ঘেরাও করে একজন মানুষকে টেনে হিচড়ে বের করে রাজপথের মধ্যে দাঁড় করিয়ে তাকে চড়াচ্ছেন, জুতা দিয়ে পেটাচ্ছেন, তার গালে পেটাচ্ছেন। এগুলো কোনো কালচার? আমাদের জাতির এগুলো আছে? একটা অন্যায় যদি সে করে, নিশ্চয়ই যাকে ধরেছিল সেই প্রধান নির্বাচন কমিশনার আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস করে দিয়েছে। বিচার করে পারলে ফাঁসি দেন, বিচার করে পারলে তাকে দৌড়া মারেন, আরো কোনো শাস্তি দেওয়ার মতো তাকে দেন। কিন্তু কিছু কিছু লোক গিয়ে বাড়িতে হামলা করবে। গতকাল হামিম গ্রুপের চেয়ারম্যান AK আজাদের বাড়িতে অনেকে গিয়ে বাড়িটাই রেখে ভেঙে দিয়েছে। আমি ছবি দেখি দেখি। তো এই বাড়ি ভাঙ্গার কালচার যদি চলতে থাকে তাহলে দেশে গণতন্ত্র হবে কিরকম করে? গণতন্ত্র মানে ভালো বলেছে টেবিল নারায়ণ না, মানে আমি তো নারায়ণ না ভাই, টেবিল এমনি নয়, হাত দিলেই নয়, টেবিলটাই এরকম। যাই হোক, এরকম একটা সাপোর্ট ছাড়া আমি কথা বলতে পারবো না। এইরকম অনেক ঘটনাই ঘটছে। একটা থানাতে 2 জনকে গ্রেপ্তার করে আনছে, পাটগ্রামের ব্যাপার দেখেছেন না? তারপরে শত শত লোক গিয়ে সেই থানার ঘেরাও করে তাকে ছাড়িয়ে দিয়ে গেছে। আমি মানি আমাদের দেশের পুলিশগুলো বজ্জাত, এখনো টাকা পয়সা যেইখানে যেভাবে পাওয়া যায় ডান হাতে বাম হাতে খাওয়ার চেষ্টা করছে। সাইবার সুরক্ষা বিষয়ে কথা বলছিলেন মাহমুদুর রহমান মান্না। আমরা সরাসরি সেখানে ছিলাম। রক্তাক্ত জনপদে পরিণত হয়েছে কুষ্টিয়া জেলা। একের পর এক ঘটেই চলেছে হত্যাকাণ্ড। গেল 25 দিনে জেলায় ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী সহ হত্যাকাণ্ডের শিকার হয়েছে 9 জন। এতে আতঙ্ক দেখা দিয়েছে জনমনে, বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। তবে প্রশাসন বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। গত 2 জুলাই রাত 9:30টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি চাউলের কার্ড নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয় বিএনপি কর্মী আব্দুল আজিজ। এর মাত্র 2 দিন আগে 30শে জুন দুপুরে মিরপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয় জসিমউদ্দিন নামে এক জাসদ কর্মীকে। এর কয়েকদিন আগে কুষ্টিয়ার ইবি থানা এলাকায় সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে টুটুল হোসেন নামে এক মুদি ব্যবসায়ীকে। এভাবেই গত 25 দিনে জেলায় ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী সহ হত্যাকাণ্ডের শিকার হয়েছে 9 জন। তোমরা আমাকে জান ভিক্ষা দাও, আমার ভাই না থাকার পরে আমি টাকা আনতে চাইছি, তোমরা আমাকে বাঁচাও, আমরা কাজ মারো না, আমার ভাইকে বাঁচাইতে হবে। তা আমার শুনিনি, আমার স্বামীকে মারিয়ে দিয়েছে। আমার 500 টাকা সবাই লিছে, আমার স্বামী যে 500 টাকা লাইনি, এই আমার স্বামীর বিশাল অপরাধ। এই আমার স্বামীকে ওরা সকালবেলা আলোচনা করে এরা মারিছে। ওই মাহবুল মাস্টারের ওই হুকুমে আমার ভাইকে মারিছে। আরে আমি তো ছিলাম না, আমার পান পরে এসে দেখছি আমার ভাইকে মারিছে। একের পর এক এমন হত্যাকাণ্ডের ঘটনায় রক্তাক্ত জনপদে পরিণত হয়েছে কুষ্টিয়া জেলা। চরম অবনতি ঘটেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির।
এতে আতঙ্ক বিরাজ করছে জনমনে, বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। এর জন্য প্রশাসনের নির্লিপ্ততাকেই দুষছেন সাধারণ মানুষ। একের পর এক এইটা রাহাজানি খুন খারাপি হয়েই যাচ্ছে। খুব ছোট্ট একটা ব্যাপার নিয়ে একজনকে মারি দিল, একজনকে মারি ফেলাই দিল, এর তো কোনো প্রতিরোধই নাই। এটা প্রশাসন তো আছে বলে মনে হয়, আমাদের কাছে নাই। সরকারই তো নিরাপত্তা দিতে পারছে না। আমরা কুষ্টিয়ার মানুষ খুবই নিরাপত্তাহীনতার ভিতরে আছি। আমরা চাই প্রশাসনিক যেই তৎপরতা সেটা একটু বাড়ুক। তবে প্রশাসন বলছে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অনেককেই গ্রেপ্তার করেছে পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আনতে কাজ করছেন তারা। বলা যেতে পারে এইটা বিষয়ে আমরা মামলা হয়েছে এবং সাথে সাথে একজন আসামি ধরা পড়েছে। বাকি যে গুরুত্বপূর্ণ আসামি তাকে ধরার অভিযান চলছে। এসব হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত বেশ কিছু আসামিকে পুলিশ গ্রেপ্তার করলেও আতঙ্ক থেকেই যাচ্ছে জনমনে। তাই দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আনতে প্রশাসনের কঠোর পদক্ষেপ চাই সাধারণ মানুষ। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। নদী হাওরের দেশ সুনামগঞ্জ, আর টিকে থাকার ভরসা মাইজবাড়ি নৌকা। শত বছরের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখছেন এখানকার কারিগররা। এই শিল্প বাঁচিয়ে রাখতে মাইজবাড়ির নৌকায় কারিগরদের পাশে থাকার আশ্বাস উপজেলা প্রশাসনের। শাহবাজউদ্দিন মান্নার তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। বর্ষা এলেই সরব হয়ে ওঠে হাওরপাড়ের জনপদ সুনামগঞ্জের মাইজবাড়ি। নদী আর হাওরের এই এলাকায় পানির সঙ্গে একাকার মানুষের জীবন, আর সেই জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ নৌকা। বাঁশ, কাঠ, রং আর পিচ এসব নিয়েই শুরু হয় নৌকা তৈরির উৎসব। কিশোর থেকে বৃদ্ধ সবারই হাতে আছে কাজ। প্রতিদিন তৈরি হচ্ছে ছোট বড় অসংখ্য নৌকা। এখানকার অর্ধশতাধিক পরিবার সরাসরি এই পেশার সঙ্গে জড়িত। কেউ কাঠ কাটে, কেউ নকশা করে, কেউ আগুন দিয়ে কাঠ পোড়ায়, কেউ আবার রং করে তৈরি করে জীবিকার বাহন। কারিগররা জানান, সব বালু ও পাথর মহাল বন্ধ থাকায় নৌকার বিক্রি কম। এতে কিছুটা বিপাকে তারা। নৌকা বান্ধা আমরা বাচ্চা আমল থেকে নৌকা বান্ধি, ব্যবসার কোনো লাভবান কোনো আয় উন্নতি করতাম পারি না। এই টাকা পয়সা আমরা মিল মালিক মিলগ্রস্ত গাছ আনি না, এই টাকা পয়সা ঋণ বুঝতাম পারি না। এই ব্যবসা সরকার থেকে কোনো একটা অনুদান দেয় না। কাঠের দর বাড়াইল, সপ্তাহ দর বাড়াইল, লোহার দর বাড়াইল, সব থেকে মিলে আর পর থেকে না বন্ধ লাভ হয় না। নৌকা তৈরির এই শিল্প বাঁচিয়ে রাখতে কারিগরদের পাশে থাকার আশ্বাস উপজেলা প্রশাসনের। এই শিল্পটাকে বাঁচিয়ে রাখবো এবং আমার উপজেলা প্রশাসন সবসময় এই শিল্পের সাথে যারা কলাকুশলীরা সংযুক্ত আছেন তাদের পাশে থাকে। হাওরের বুক চিরে চলা এই নৌকাগুলো পরিবহন ও জীবিকার অন্যতম হাতিয়ার। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।